মিস না করে ডাইরেক্টলি চলে যাই বাবা, কারণ কখন আবার শোনা যাবে না, তার আগে আমরা শেষ করি আজকে এটা। ইয়া, তো আমরা দেখো এই মানে লাস্ট ক্লাসে এই অবধি এসছিলাম, তোমাদের একটা সেম দেখাচ্ছিলাম যে কিরকম হয়। ইটস আ লং মেশিন। হ্যাঁ, ইটস আ ভেরি লং মেশিন। এবং এখানে একটা ইলেকট্রন ক্যানন থাকে। You have then your condenser lenses, you have this sample ইয়ে, then you have your objective lenses, projector lenses, তারপরে এরকম স্ক্রিনে ইমেজ রেকর্ড হয়। এখানে একটা তোমার এনিওয়ে, থ্যাংক ইউ। এখানে তোমার একটা অপারেশন প্যানেল আছে যেটার সাহায্যে পুরো সেলটাকে অপারেট করা হয়। সো হোয়াট এভার, ভ্যাকুয়াম পাম্পস থাকে, অবভিয়াসলি দিস ইজ দ্য ভ্যাকুয়াম পাম্প। অত্যন্ত লো প্রেশার বা ভ্যাকুয়াম ক্রিয়েট করতে হয়, না হলে কিন্তু সেম অপারেট করতে পারে না। এন্ড দিস ইজ দ্য অপারেশনাল প্যানেল, যেখান থেকে ইট নিডস এক্সপার্টিজ। এক্সপার্টিজ ছাড়া কিন্তু এই কাজটা করা যায় না। এই অপারেশন প্যানেল থেকে পুরো জিনিসটাকে কন্ট্রোল করা হয় আর কি, কিভাবে হচ্ছে। এনিওয়ে, সো হিয়ার it will be much clear. হুম, এই যে এইটা এইটা ছিল গিয়ে হচ্ছে স্পেসিমেন দেওয়ার জায়গা। তো হিয়ার ইট উইল বি মাচ ক্লিয়ার এই ধরনের স্ট্রাকচার দেখে। ঠিক আছে, ইলেকট্রন সোর্সটা, এই যে ইলেকট্রন সোর্সটা, এখানে একটা ক্যাথোড ফিলামেন্ট থাকে। এই ক্যাথোড ফিলামেন্টটা টাংস্টেনের তৈরি হয়। ঠিক আছে, এবারে অ্যানোড যেখানে একটা পজিটিভ চার্জ অ্যাপ্লাই করা হয়েছে, সে কি হবে, ইলেকট্রনটাকে তার দিকে টানবে। তো পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি খুব বেশি হয়, তাহলে ক্যাথোড যখন মানে আমি যখন ক্যাথোডকে হিট করছি, টাংস্টেন ফিলামেন্টটাকে হিট করছি, তখন কি হচ্ছে, এমিটস দ্য ইলেকট্রন। এবার এই ইলেকট্রনটা যেটাকে এমিট করা হচ্ছে, এটা একটা ফাইন ইলেকট্রন বিমে পরিণত হচ্ছে। কিভাবে না, যখন আমি উল্টো দিকে অ্যানোড উইচ ইজ আ পজিটিভলি চার্জ ইলেকট্রোড, দুটোর মধ্যে একটা হাই পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি। হ্যাঁ, ফার্দার এই যে ইলেকট্রন বিমটা, এটা ফোকাসিং এর জন্য কি আছে না, এই ধরনের লেন্সেস আছে। দিজ আর ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেস, মাঝখানে পুরো ভ্যাকুয়াম। তাহলে ক্যাথোডের থেকে ইলেকট্রনটা বেরোলো, যখন ওটাকে প্রচুর হিট করলাম, তারপর কি হলো, যে মানে ক্যাথোডটা টাংস্টেন ফিলামেন্ট দিয়ে তৈরি, সেখান থেকে বেরোলো। তারপর সেইটাকে একটা লুজলি ফোকাস বিমে তৈরি করা গেল। লুজলি ফোকাস বিম কেন তৈরি করা গেল, কারণ উল্টো দিকে অ্যানোড উইচ ইজ দ্য পজিটিভলি চার্জ ইলেকট্রোড ওটাকে টানছে। বাট আমি যত পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াচ্ছি, তত কিন্তু ইলেকট্রনটা ফাস্ট আসছে। এবার নেক্সট হচ্ছে, এই ইলেকট্রনটাকে শার্প ফোকাস করার জন্য এবার আমরা কি করব, ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেস ইউজ করব। হ্যাঁ, এবং পুরোটা কিন্তু ভ্যাকুয়াম থাকতে হবে, নাহলে কিন্তু ইলেকট্রনটা কি হবে, ধাক্কা খেয়ে এদিক ওদিক চলে যাবে। গ্যাস অ্যাটমের সাথে ধাক্কা খেয়ে স্ক্যাটার্ড হয়ে যেতে পারে, ডিফ্লেক্টেড হয়ে যেতে পারে, বা গ্যাস অ্যাটমের থেকে একটা সেকেন্ডারি ইলেকট্রন এমিটও করতে পারে। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের একটা প্ল্যাটফর্ম থাকে, যেটা একটা মেকানিক্যাল আর্মের সাহায্যে আর কি থাকে। তার ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে যাতে তুমি স্পেসিমেনটাকে শুধু ধরার ব্যাপারটাই, রাখার ব্যাপারটাই তো নয়, সেটার পজিশনটাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, and finally you have this other lenses as well, লেন্স সিস্টেমটা। আর তারপর হয়েছে কি একটা ফসফোরেসেন্ট স্ক্রিন, যেখানে ইমেজটা তৈরি হয়, সেই ইমেজটাই ডিজিটাইজড হয়ে তুমি কিন্তু কম্পিউটারে দেখতে পাও। ওকে, মানে তুমি যখন গেম অপারেট করবে, নিশ্চয়ই তোমরা ভবিষ্যতে অপারেট করবে, উই ডোন্ট সি এনি ফসফোরেসেন্স। আমরা কিন্তু কম্পিউটারে ইমেজটা দেখি। ইলেকট্রন ইমেজটা, যেটা ইলেকট্রনিক ইমেজ, যেটা ফসফোরেসেন্ট ফসফোরেসেন্ট স্ক্রিনে প্রডিউস হচ্ছে, সেটা ফার্দার আর কি ডিজিটাইজ হয়ে কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি জিনিসটাকে। ওকে, সো
কেন ইউজ করা হয় সেম? আমি বারবার বলছি, ইন্টারনাল ডিটেলস জানার জন্য। এটা কিন্তু অনেক বেশি হাই ভোল্টেজে অপারেট হয় এবং এখানে যে ইলেকট্রন বিমটা ইউজ হয় সেটা কিন্তু তোমার ওয়েভলেংথ অনেক কম হয়, তো রেজলিউশন একটু বেশি হয়। সেম স্ক্যানিং কথাটার থেকেই আমরা বুঝতে পারছি, স্ক্যানিং। বোঝা যাচ্ছে না কোয়েশ্চেনটা, ক্লিয়ার হচ্ছে না, একটু ক্লিয়ারলি বলো। ওকে, লেটস ফার্স্ট ফিনিশ দিস, তারপর বলো, আমি বলছি, ততক্ষণে তুমি একটা কোথাও চলে এসে যেখানে কানেকশন একটু বেটার আছে। তো হোয়াট ইজ সেম? স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ মানে কি না, আমরা যারা প্রজেক্ট, যারা ওই গেছে ডিস্ট্রিক্ট লেভেলে বা ইয়েতে, তারা দেখেইছে ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলে যারা গেছে, দেখেছে আমাদের ওই প্রজেক্টে একটা সেম ইমেজ ছিল। সেম ইমেজটা কি না, ইট ইজ নট দ্য ইন্টারনাল ডিটেলস অফ দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে ডেসমোজোম আছে, ক্রোমোজোম আছে, ঠিক আছে? এইগুলো কিন্তু কেউ মিউট করো প্লিজ নিজেকে। হয়ে যাক ক্লাসটা, কোয়েশ্চেন করবে, আমি অবশ্যই উত্তর দেবো। ঠিক আছে, ডেসমোজোম আছে, ক্রোমোজোম আছে, সেই ইন্টারনাল স্ট্রাকচার গুলো, আরো অনেক কিছু আছে, রাইবোজোমস আছে, সেই ইন্টারনাল স্ট্রাকচার গুলো কিন্তু আমরা দেখছি না সেম ইমেজে। তোমরা যদি সেম ইমেজটা মনে করো, সেম ইমেজটা হচ্ছে গিয়ে যে আউটার যে সারফেস, সেটার ইমেজটা, মানে আমি সেম এর সাহায্যে কি হয় না, সেকেন্ডারি ইলেকট্রন যেগুলো এমিট হচ্ছে সেগুলোর সাহায্যে, সেকেন্ডারি ইলেকট্রন কিভাবে এমিট হচ্ছে আমি দেখাবো, সেগুলোর সাহায্যে আমরা কিন্তু সারফেসের যে টোপোগ্রাফিটা সেটা জেনারেট করি। হ্যাঁ, কিভাবে না, সারফেসের যে টোপোগ্রাফিটা, মানে সারফেসে যখন ইলেকট্রন বিমটা পড়ছে, সেকেন্ডারি ইলেকট্রন এমিট হচ্ছে, এসিডি সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর সেগুলোকে ডিটেক্ট করছে। আর এই যে ইলেকট্রন আর স্যাম্পেলের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে, এটার ব্যাপারে আমি যে স্যাম্পলটা আছে সেটার যে থ্রি ডাইমেনশনাল সারফেসটা, সেটার ব্যাপারে কিন্তু ইনফরমেশন পাই। তো উই স্ক্যান দ্য থিং, আউটার সারফেস, ইনার ডিটেলস কিন্তু এখানে জানা যায় না। ওকে, এখানে আমি একটু দেখি একটা ব্যাপার, যে যখন একটা ইলেকট্রন একটা স্যাম্পলের ওপর পড়লো, ফলে অবভিয়াসলি এটাও তোমাকে বুঝতে হবে, আমরা যখন স্টেম করছি তখন স্যাম্পলটাকে যতটা থিন ভাবে কাটতে হয়, যতটা থিন ভাবে কাটতে হয়, সেইটা মানে সেটা তো নর্মাল হাত দিয়ে হয় না, ইউ হ্যাভ স্পেশালাইজ এক্সপেরিমেন্টস, মানে অটোমেটেড মাইক্রোটোমস ইত্যাদি, স্পেশালাইজড ইনস্ট্রুমেন্টস ফর দ্যাট, অটোমেটেড মাইক্রোটোম ইত্যাদি, সেগুলো ইউজ করে কিন্তু স্যাম্পল প্রিপেয়ার করা হয় সেমের জন্য। ওকে, মানে ওইভাবে কাটা হয়। এনিওয়ে, সেমের ক্ষেত্রে কি হচ্ছে যে যে এক মানে অত কিন্তু থিন স্যাম্পল না কাটলেও চলবে। সো ইফ ইট ইজ আ ব্যাকটেরিয়া, লেট দ্য ব্যাকটেরিয়া রিমেন লাইক দ্যাট, আমরা সেটা সারফেস ইনফরমেশন গুলো কিন্তু ডিরাইভ করবো। ঠিক আছে, যে অ্যাক্সিলারেটেড ইলেকট্রন গুলো তার তো প্রচুর কাইনেটিক এনার্জি থাকে, এবার সেইটা যখন একটা স্যাম্পলকে হিট করছে তখন কি হতে পারে, তখন এই ধরনের কিছু ফেনোমেনন হতে পারে। স্যাম্পলের থেকে একটা ফোটন এমিট হতে পারে, ওকে, বা ক্যারেক্টারিস্টিক এক্স-রে এমিট হতে পারে, যেটাকে আমরা ব্রেনস্টেল লং বলি, অগার ইলেকট্রন এমিট হতে পারে, এগুলো কি আমি বোঝাচ্ছি না। ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন, কিছু ইলেকট্রন স্ক্যাটার্ড হয়ে গেল পেছনের দিকে, আর কিছু সেকেন্ডারি ইলেকট্রন এমিট হতে পারে, মানে এই ইলেকট্রনটা যখন স্যাম্পলে এসে হিট করলো তখন স্যাম্পলের থেকে কিছু ইলেকট্রন এমিট হলো, which are the secondary ইলেকট্রন। এই সেকেন্ডারি ইলেকট্রন যেটা স্যাম্পলের সারফেসের থেকে এমিট হচ্ছে, we are interested about that. আদারওয়াইজ যে ফেনোমেনন গুলো হয়, তোমরা সবাই থিওরি অফ ফটো ইলেকট্রিক এমিশন পড়েছো কিংবা ব্রেনস্টেল লং পড়েছো, কিভাবে এক্সরে তৈরি হয়, সো ইউ পিপল নো দিস ভেরি ওয়েল। সেমের স্ট্রাকচারটা কিন্তু একটু অন্যরকম, মানে তুমি যদি দুটো স্ট্রাকচার দেখো, দুটোর মধ্যে সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে টেম অনেক বড় হয়, অনেক লম্বা হয়। ইউ ক্যান নট ইভেন ইমাজিন একটা টেম মেশিন কিন্তু সুপর্ণার থেকে লম্বা। ওকে, সেম মেশিন কিন্তু সেটা কখনোই না, সেম মেশিন ম্যাক্সিমাম আমাদের কোমর অব্দি হতে পারে। তো আগেন, আদারওয়াইজ যে স্ট্রাকচারটা মোটামুটি সেমই থাকে, কিন্তু সেম মেশিনে একটা ক্রায়ো ইউনিট থাকে। ঠিক আছে, আহ এই ক্রায়ো ইউনিটটা হচ্ছে, আমি যদি ফ্রোজেন কন্ডিশনে কোনো মেটেরিয়ালকে অবজার্ভ করতে চাই, সিন্স ইটস আ বায়োলজিক্যাল স্পেসিমেন, আর আমি সারফেস ইনফরমেশন ডিরাইভ করতে চাইছি,
ফলে the preservation of the specimen is very important. Okay, so for that we could actually cryopreserve the specimen and take the same image. We could cryopreserve the specimen, মানে extremely low temperature specimen টাকে preserve করে আমরা কিন্তু we can take the image so that there is no distortion in the specimen, যেটা কিন্তু নর্মাল টেম্পারেচারে বা নর্মাল কেমিক্যাল এনভায়রনমেন্টে নিয়ে গেলে হবে। তো এইটা কিন্তু একটা অ্যাডিশনাল ফিচার যেটা সেমে থাকে, যেটা এখনো কিন্তু নর্মাল টেমে থাকে না। দ্যাট ইজ দ্য ক্রায়ো ইউনিট, যেখানে আমরা কিন্তু ফ্রোজেন মেটেরিয়াল কে অবজার্ভ করার আগে যেখানে ঢোকানো হয়। এনিওয়ে, আমরা একটু এই স্ট্রাকচারটা এবার দেখে নিচ্ছি। দিস স্লাইড ইজ अगेन ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওয়াই? সো ইউ হ্যাভ আ ইলেকট্রন গান, ফাইন। ইলেকট্রন, লুজলি ফোকাসড ইলেকট্রন বিম তৈরি হলো কেন না ক্যাথোড থেকে বেরোচ্ছে, টাংস্টেন ফিলামেন্ট থেকে ইলেকট্রন বেরোচ্ছে, সেটা অবভিয়াসলি অ্যাক্সিলারেটেড হচ্ছে ইউজিং দ্য অ্যানোড, অবভিয়াসলি অ্যাক্সিলারেটেড হচ্ছে ইউজিং দ্য অ্যানোড। ওকে, কিন্তু অ্যাক্সিলারেটেড হওয়ার পরেও, জাস্ট আ মিনিট টু কপি চেঞ্জ, সেটা কিন্তু লুজলি ফোকাসডই থাকছে বিকজ দিস অ্যাক্সিলারেশন ইজ ডিউ টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এইবারে যখন এটা লেন্সেস এর মধ্যে দিয়ে যাচ্ছে, স্ট্রংলি ফোকাসড হচ্ছে, so here you see there are certain changes in the setup. সেটা হচ্ছে যে কন্ডেন্সার, ফার্স্ট কন্ডেন্সার, সেকেন্ড কন্ডেন্সার লেন্স যাচ্ছে, then you have this objective lens, স্পেসিমেনটা কিন্তু, স্যাম্পলটা কিন্তু তার পরে আছে। সো ইউ হ্যাভ দ্য অবজেক্টিভ লেন্স, তারপরে কিন্তু স্যাম্পলটা আছে। কেউ কালকে এই যে ডিফ্লেকশন কয়েলস এর ব্যাপারে বলছিল, এই ডিফ্লেকশন কয়েলস গুলো কিন্তু এই ধরনের অবজেক্টিভ লেন্সে থাকে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ইলেকট্রনটাকে ডিফারেন্টলি ডিফ্লেক্ট করা, ডিফারেন্সিয়ালি ডিফ্লেক্ট করা। কেন না, আমাকে পুরো স্যাম্পলের যেটা আছে আমার পুরো সারফেসটাকে স্ক্যান করতে হবে। ফলে ইলেকট্রন বিমটা একই জায়গায় পড়লে কিন্তু হবে না, ইলেকট্রন বিমটাকে পুরো ট্রাভেল করতে হবে ওভার দ্য সারফেস অফ দ্য স্যাম্পল। ঠিক আছে, ইলেকট্রন বিমটাকে পুরো ট্রাভেল করতে হবে ওভার দ্য সারফেস অফ দ্য স্যাম্পল। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট, যার জন্য অবজেক্টিভ লেন্সে কিন্তু এই ডিফ্লেকশন কয়েলটা থাকে। এন্ড মাইন্ড ইট, এই ডিফ্লেকশন কয়েলের তলায় কিন্তু আমার স্যাম্পলটা আছে, মানে অবজেক্টিভ লেন্সের তলায়। এইবারে যেটা আমি বললাম, যদি ব্রেনস্ট টার্ন হয় তখন কি হবে, এক্স রে প্রডিউস হবে, তার জন্য এক্স রে ডিটেক্টর আছে। মেন ইম্পর্টেন্ট আমাদের জন্য হচ্ছে গিয়ে এই সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর বা এসিডি। ঠিক আছে, এইখানে তোমরা যদি দেখো, ইলেকট্রন গন কনসিস্টিং অফ আ ক্যাথোড and anode, condenser lenses control the amount of electron traveling down the column, objective lenses focus the beam into the spot on the sample, deflection coils কি করছে, help to deflect the electron beam, এসিডি বা সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর attracts the secondary electrons, এবং এই সেকেন্ডারি ইলেকট্রন গুলো যেগুলো সারফেস থেকে এমিট হচ্ছে সেগুলোকে অ্যানালাইজ করেই কিন্তু ইমেজ তৈরি করা হয়। ঠিক আছে, এছাড়াও এখানে ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রনস এবং এক্স রে কেও ডিটেক্ট করা হয়, তার একটা ডিফারেন্ট ফাংশন আছে। লেটস নট গো ইনটু দ্যাট, নট ডিটেলসে গেলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। ঠিক আছে, এইখানে দেখো যে মেইনলি যেটা, when the beam touches the surface of the sample it produces secondary electron, back scattered electron, x-rays, back scattered আর x-rays কে ডিটেক্ট করার ডিটেক্টর থাকে। ডিফ্লেকশন কয়েল কি করে, যেটা বারবার বলছিলাম, এমন ভাবে বিমটাকে, ইলেকট্রন বিমটাকে ডিফ্লেক্ট করবে সো দ্যাট ইট ক্যান বেসিক্যালি স্ক্যান দ্য এন্টায়ার সারফেস অফ দ্য স্যাম্পল। ঠিক আছে, আর এই যে সেকেন্ডারি ইলেকট্রন যেগুলো এমিট হলো, ইট ইজ কনভার্টেড ইনটু আ সিগন্যাল, যেটা কিন্তু স্ক্রিনে ফাইনাল যে ইমেজটা কম্পিউটার স্ক্রিনে তৈরি করছে। এই সেকেন্ডারি ইলেকট্রন সিগন্যালটাই ফাইনালি ডিজিটাইজ হয়ে অ্যাকচুয়াল যে ইমেজটা স্ক্রিনে সেটা তৈরি করছে। ওকে, নাও let us come to the advantages and the disadvantages, and this is very important. দেখো, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ অবশ্যই তাদের ম্যাগনিফিকেশন এবং রেজলিউশন অনেক বেশি, কারণ সেটা দিয়ে আমরা কি করি না, বেসিক্যালি আমরা ইন্টারনাল স্ট্রাকচারস দেখার চেষ্টা করি।
এছাড়াও এর ইউটিলাইজেশন বিভিন্ন সায়েন্টিফিক, এডুকেশনাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে আছে, যেগুলোর ব্যাপারে আমরা পড়বো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইমেজেস কিন্তু খুব ডিটেইলড এবং হাই কোয়ালিটি ইমেজ হয়, যেটা সেমের ক্ষেত্রে কিন্তু অতটা হয় না। মানে অত রেজলিউশনে, অত প্রত্যেকটা অর্গানেলি সেলের মধ্যে তার ডিটেলস বলছে, এবং ইটস আ ভেরি ভেরি হাই কোয়ালিটি ইমেজ দ্যাট ডাজন্ট হ্যাপেন ফর অ্যাকচুয়ালি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে দুটোই খুব এক্সপেন্সিভ এবং লার্জ। স্যাম্পল প্রিপারেশন অবশ্যই টেমের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, অপারেশন অ্যান্ড অ্যানালিসিস দুটোর জন্যই ট্রেনিং লাগে, সেম এবং টেম। তুমি কোনোটাই এমনি করতে পারবে না। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপারেন্ট হতে হয় স্যাম্পলকে, নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ফলে তুমি চাইলেও কোনো থিক স্যাম্পলের ইমেজিং কিন্তু করতে পারবে না। আই রিপিট, তুমি চাইলেও কোনো থিক স্যাম্পলের ইমেজিং কিন্তু করতে পারবে না, তোমাকে স্যাম্পলটাকে থিন করতে হবে সো দ্যাট ইট ইজ ইলেকট্রন ট্রান্সপারেন্ট। হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি ইমেজেস যেগুলো তৈরি হয় সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজেস হয়। তুমি অপটিক্যাল মাইক্রোস্কোপের মতো কিন্তু কখনোই কালার্ড ইমেজ দেখতে পাবে না ইউজিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটা আমি তোমাদের প্রথম দিনই বলেছি। ওকে, ডায়াগনস্টিক টুল সিটি, যেটা আমরা বলে থাকি সেলুলার টোমোগ্রাফি, মানে একটা তো সিটি স্ক্যান যেটা কম্পিউটারাইজ টোমোগ্রাফি হয়, এটা হচ্ছে সেলুলার টোমোগ্রাফি। এটা হচ্ছে বায়োপসির জন্য। বায়োপসির জন্য মানে কি, ধরো ধরো ক্যান্সার, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অর্গান ফেলিয়ার হচ্ছে, বা লিভারে সিরোসিস হয়ে গেছে, বা কিডনিতে কোনো ধরনের ইনফেকশন বা সিরোসিস বা কোনো ক্যান্সার বা কিছু ডেভেলপ করছে, টিউমার। তখন সেইখানকার টিস্যু নিয়ে সেই টিস্যুটাকে সেকশন করে সেটা কি করা হয়, সেইটার যে ইন্টারনাল ডিটেলস সেগুলো কিন্তু দেখা হয়। এটা কিছুই না, এটা তোমরা হয়তো ক্লাস 11-12 পড়েছো কিনা জানি না, হিস্টোলজি তোমরা পড়েছো? হিস্টোলজি, হ্যাঁ, যে যেখানে বিভিন্ন অর্গান, মানে ধরো তোমাকে হেপাটোসাইট, লিভারের সেকশন করে স্লাইড দেখানো হলো, লাংয়ের সেকশনের স্লাইড দেখানো হলো, হার্টের সেকশনের স্লাইড দেখানো হলো। ইঁদুর, ইঁদুরের থেকে বিভিন্ন আর কি এই ধরনের অর্গান বার করা হয়, সেটাকে মাইক্রোটোমে কাটা হয়। কেউ আমাকে একটা রেসপন্স করো তো, ডু ইউ পিপল নো অ্যাবাউট দিস হিস্টোলজিক্যাল স্লাইড? হ্যাঁ স্যার, সব দেখিয়েছে, দেখায়নি, কিছু কিছু দেখেছি হুম, স্লাইডস এরকম। তোমরা জানো হিস্টোলজিক্যাল স্লাইড প্রিপারেশন কিভাবে করে? ওই যে অত ফাইন যে কাটার যে ব্যাপারটা, ওটা কিসের সাহায্যে কাটে? এনি না আইডিয়া? স্যার। মাইক্রোটোম। এটা আমি বললাম না যে স্পেশালাইজ মাইক্রোটোম লাগে, না হলে এত থিন স্যাম্পল কাটাই যাবে না, ওটা কখনো হাত দিয়ে কাটা যাবে না। এটা গাছ নয় যে তুমি ব্লেড দিয়ে কাটছো। ঠিক আছে, ওই মানে পার্টিকুলার টিস্যুটাকে যেটা বায়োপসি করবে সেটাকে মোমের মধ্যে পুড়তে হবে, একটা প্যারাফিন লেয়ারের মধ্যে নিয়ে সেটাকে মাইক্রোটোমে বসিয়ে দিতে হবে। এবার মাইক্রোটোমটা ঘুরবে এবং সেটা কাটতে থাকবে একেবারে ফাইন লেয়ারে। তারপরে সেইটাকে স্পেসিমেন গ্রিডে, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপের স্পেসিমেনটা তো গ্রিডের উপর থাকে, সেই গ্রিডের উপর রাখা হবে আর কি। এইভাবে টিস্যু কাটতে গিয়ে তোমাদের দেবযানী ম্যাডামের আঙুল কেটে বেরিয়ে গিয়েছিল, তারপর সেটাকে জোড়া হয়েছে। এই ঘটনাটা জানো তোমরা? ম্যাডামকে জিজ্ঞেস করবে, ম্যাডামের আঙুল কেটে বেরিয়ে না গিয়েছিল, স্যার, তারপর জানি না। তারপর সেটাকে জোড়া হয়েছে। যাই হোক, ম্যাডাম তো আগে ওই এই ল্যাবেই কাজ করতেন, হসপিটালের ল্যাবে কাজ করতেন। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে যে ওই ওই যে ব্যাপারগুলো, মানে তাহলে যে ক্যান্সার টিস্যুস বা কোনো অন্য কোনো টিউমার সেলস, আমরা যদি, সরি, কোনো অর্গানিক ক্যান্সার হয়েছে বা অন্য কোনো ডিজিজ হয়েছে বা কোনো সেপ্টিসেমিয়া বা কিছু একটা প্রবলেম হয়েছে, তাহলে সেখান থেকে আমরা বায়োপসি করতে পারি। মানে সেখান থেকে টিস্যু নিয়ে এই ধরনের ইমেজিং কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, এবং উই ক্যান গেট আ 3 ডাইমেনশনাল ইমেজ, অনেকগুলো 2 ডাইমেনশনাল ইমেজ, যেটা আমি এক্সরে ডিফ্রাকশনের ক্ষেত্রেও বলেছি, কে কালেক্ট করে উই ক্যান জেনারেট আর 3 ডাইমেনশনাল ইমেজ, যেটা আমাদের টোমোগ্রাফির সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে we can actually generate a 3 dimensional image of the target. ওকে, আর এছাড়াও হচ্ছে যে ক্যান্সার রিসার্চে খুব হেল্পফুল, কারণ ওই সেম ধরনের যে টিস্যু থেকে আমরা টিউমার সেলস নিয়ে তার আল্ট্রা স্ট্রাকচার, মানে কি কি চেঞ্জ হয়েছে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কোনো পরিবর্তন ঘটেছে কিনা, নিউক্লিয়ার মেমব্রেনে কোনো পরিবর্তন ঘটেছে কিনা, লাইসোজোমে কিছু পরিবর্তন আছে কিনা, লাইসোজোমের সংখ্যা বেড়ে গেছে কিনা, এইসব স্টাডি করতে পারি। সিমিলারলি বিভিন্ন টক্সিক সাবস্টেন্স বা জেনোবায়োটিক, তার কি এফেক্ট হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের উপর, সেগুলোও কিন্তু স্টাডি করতে পারি বাই স্টাডিং দা
ultrastructures of the cells and the tissue. Now, what are the advantages and disadvantages of SEM? ঠিক আছে, এইটা বেসিক্যালি সেম কি, it provides a three-dimensional আর topographical images. আমরা জানি যে সারফেস টোপোগ্রাফি আমরা বলে থাকি, হ্যাঁ, ওপর নিচ সারফেসে কি কি আছে, পাহাড় নদী, যেটা আমরা ক্ষেত্রে বলতে পারি। 3-dimensional and topographical ইমেজে দেয়, এবং এই সেম ইমেজিং কিন্তু ভীষণ ফাস্ট হয়, মানে তুমি একদিনে সব ডেটা ফেটা জেনারেট করে নিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, অবশ্যই ডাইরেক্ট ডিজিটাল ফর্মের ডেটা, এটা তো দুটোর জন্যই পাওয়া যাচ্ছে। স্যাম্পল প্রিপারেশন মিনিমাল অ্যাকশন বললেও এখানেও করতে হয়, বাট আমি যেটা বললাম যে টেমের ক্ষেত্রে ডেফিনেটলি স্যাম্পল প্রিপারেশন অনেক ডিফিকাল্ট হয় কম্পেয়ার টু সেম। টেমের ক্ষেত্রে অবশ্যই, যেটা আমি আগের স্লাইডে বললাম, অনেক ডিফিকাল্ট হয় কম্পেয়ার টু সেম। এছাড়া আর কি না, এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ অ্যান্ড লার্জ, সে তো প্রত্যেকটা সেম টেম যাই হোক 2-3 কোটি টাকা দাম, 2-3 crore, এবং তার জন্য একটা বিশাল এয়ার কন্ডিশন রুম লাগে, অ্যান্ড এক্সপার্ট, এই যে যেটা বলছি স্পেশাল ট্রেনিং লাগে অপারেট করার জন্য, একটা সেম অপারেট করার জন্য। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্যাম্পল প্রিপারেশন কিন্তু অনেক আর্টিফ্যাক্ট তৈরি করে, মানে সেম ইমেজে অলওয়েজ তুমি একটা টোটাল ফিল্ডে যতগুলো ব্যাকটেরিয়াল সেল দেখছো, অল অফ দেম মে নট বি দ্য ব্যাকটেরিয়াল সেল, কারণ এই ক্ষেত্রে অনেক আর্টিফ্যাক্টস কিন্তু তুমি দেখতে পাবে which are not cell at all। এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমরা যখন গ্রাম স্টেনিং করো তার মধ্যে অনেক ময়লা ডিস্টর্টেড জিনিসপত্র দেখতে পাও, তো প্রত্যেকটা যে গ্রাম স্টেনিং করার পর প্রত্যেকটা জিনিস কি তুমি ব্যাকটেরিয়া দেখতে পাও, ক্রিস্টাল ভায়োলেট স্টেন? নো, আর্টিফ্যাক্টসই বেশি দেখা যায়। এই ধরনের আর্টিফ্যাক্টস কিন্তু টেমের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, বাট whenever you are doing a surface imaging, you are imaging other substances, কারণ টেমের ক্ষেত্রে কি তুমি সেটাকে ইমেজ করতে পারবে যেটা খুব ফাইনলি সেকশন করে ওই ধরনের স্টেন করে তোমাকে রেডি করে দেওয়া হয়েছে। সেমের ক্ষেত্রে অন্যান্য কোনো ডার্ট বা কিছু বা কোনো ব্রোকেন সেল বা কিছু, সেইগুলোও কিন্তু ইমেজিং হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি যদি কোনো সলিড স্যাম্পল থাকে তবেই কিন্তু তুমি সেমে ইমেজিং করতে পারবে, মানে যদি কোনো সেমি ফ্লুইড জিনিসের ইমেজিং কিন্তু সেমের দ্বারা সম্ভব নয়, যেটা সেমের দ্বারা সম্ভব, কারণ টেমে যদি কোনো সেমি ফ্লুইড বা সাইটোপ্লাজমিক প্লাজম থাকে সেটা কিন্তু ইমেজ করা যায়। হ্যাঁ, অ্যান্ড রেডিয়েশন এক্সপোজার, ইয়া, এটা একটু বেশি সেমের ক্ষেত্রে, কারণ সেমের ক্ষেত্রে একটুই বেশি, কারণ সেমের ক্ষেত্রে আরো অনেক ধরনের এক্স রে ইত্যাদি, ব্রেনস্টার লাং হচ্ছে, বা অগার ইলেকট্রন ইত্যাদি, ব্যাকস্ক্যাটার্ড ইলেকট্রন, অনেক কিছু আরো বেশি তোমার প্রডিউস হচ্ছে তো কম্পেয়ার টু টেম। তো এই রেডিয়েশনের যে ব্যাপারটা, এক্স রে ব্যাপারটা তো টেমের ক্ষেত্রে কখনো হয় না, ওটা কিন্তু সেমের ক্ষেত্রেই প্রডিউস হয়। বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশনস অফ সেম স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, ভেরি ইম্পর্টেন্ট। ভাইরোলজি, অবভিয়াসলি আমরা ভাইরাসের যদি স্ট্রাকচার জানতে চাই তার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। 3-dimensional স্ট্রাকচার অফ ভাইরাসেস, ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ফ্রোজেন মেটেরিয়াল, যাতে মেটেরিয়াল বায়োলজিক্যাল স্পেসিমেনের মধ্যে কোনো ডিস্টরশন না হয়, তাই সেটাকে ফ্রিজ করেও কিন্তু ইমেজ করা যায়, সারফেস ইমেজিং করা হয়। 3D টিস্যু ইমেজিং, ঠিক আছে, এটা একটা যে খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা একটা পার্টিকুলার টিস্যুর মধ্যে সেলগুলো কিভাবে অ্যারেঞ্জ আছে বা কি ধরনের নেটওয়ার্ক আছে, সাপোজ ইউ হ্যাভ আ কানেকটিভ টিস্যু, তার মধ্যে যে বিভিন্ন সেলস আছে, ফাইব্রোব্লাস্ট আছে, তারপরে তোমার ধরো একটা একটা ব্লাড আছে, হুম, তুমি একটা টিস্যু সেকশন নিয়েছো সে তোমার লিভারের থেকে, তাতে তুমি দেখতে পাচ্ছ যে কানেকটিভ টিস্যুস আছে, ফাইব্রোব্লাস্ট আছে, ব্লাড আছে, মাসল টিস্যুস আছে, হ্যাঁ, মাসল সেলস আছে, নিউরনস আছে। তো এই যে অর্গানাইজেশনটা, সেলুলার অর্গানাইজেশন বা নেটওয়ার্ক একটা টিস্যুর মধ্যে খুব সুন্দরভাবে স্টাডি করা যায়। ইনফ্যাক্ট তোমরা এই যে টিস্যুর ইমেজ ক্লাস 12 এর বইতে দেখেছো, ওইটা কিন্তু একটা খুব সুন্দর আঁকা ইমেজ, অ্যাকচুয়াল ইমেজটা কিন্তু তোমার এই ধরনের সেমের থেকেই পাওয়া গেছে, তারপরে আর্টিস্ট ওটাকে এঁকে দিয়েছে।
যে বাইরে একটা কানেকটিভ টিস্যুর ক্যাপসুল আছে, ভেতর দিকে একটা মাস্কুলার লেয়ার আছে, মানে মাসেল টিস্যুর লেয়ার আছে, মধ্যিখানে মধ্যিখানে নিউরনস আছে, ব্লাড ভেসেলস আছে। এই যে আঁকাটা, এটা কিভাবে হয়েছে? এটা এটা কিন্তু ডেফিনেটলি সেম দিয়ে আগে পুরো জিনিসটাকে ডিটারমাইন করে আর্টিস্ট এঁকে দিয়েছে। হ্যাঁ, এবং এটা কিন্তু এইটাও বোঝায় যে বিভিন্ন সেলস গুলো একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। ফরেনসিক সায়েন্সে অবশ্যই যে জিনিসটা এমনিতে কোনোভাবেই ডিটেক্টও করা যায় না, কোনো একটা এভিডেন্স, সেটা কিন্তু সেমের সাহায্যে ডিটেক্ট করা যায়। আর খুব ছোট মাইক্রো অর্গানিজম, হ্যাঁ, এক্সট্রিমলি স্মল মাইক্রো অর্গানিজম লাইক পিপিএলও, সেই ধরনের অর্গানিজমের ইমেজিংও কিন্তু এই সেমের দ্বারা করা পসিবল হয় আর কি। খুব ছোট ব্যাকটেরিয়া যার ডিটেলস আমরা পেতেই পারি না প্রায় অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে। কারণ দেখো, 0.2 মাইক্রন বলতে ভাল লাগে, কিন্তু 1 মাইক্রন মিটারের যদি একটা ব্যাকটেরিয়া হয়, 1 মাইক্রনের যদি একটা ব্যাকটেরিয়া হয়, আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে তার ইমেজ করে কিছুই বুঝতে পারবো না। তো সেই ধরনের ব্যাকটেরিয়া যদি আমাকে ইমেজ করতে হয়, আমাকে কিন্তু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য নিতে হবে। এছাড়া বিভিন্ন অ্যানাটমিক্যাল ফিচার্স, যেটা আমরা ড্রোসোফিলার আই দেখলাম বা পোলেন গ্রেন দেখলাম, ঠিক আছে, সেইগুলোর ইমেজিংও কিন্তু করা সম্ভব এই সেম দিয়ে। Lastly, the most important slide, that is what is the differences between same and same. Standard questions get the differences between same and same. ঠিক আছে, এখানে একটা প্রথম হচ্ছে যে বেসিক ফাংশনটা, ইলেকট্রন বিম ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি হয় না, একটা সরু স্যাম্পলের মধ্যে দিয়ে, উইচ ইজ ইলেকট্রন ট্রান্সপারেন্ট। ইলেকট্রন বিম কি হয়, একটা সরু স্যাম্পলের মধ্যে দিয়ে, উইচ ইজ ইলেকট্রন ট্রান্সপারেন্ট, তার মধ্যে দিয়ে পাস করে। সেমের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন বিমটা স্ক্যান করে ওভার দ্য সারফেস অফ দ্য স্যাম্পল। স্যাম্পল রয়েছে, তার পুরো সারফেসটাকে স্ক্যান করছে গিয়ে হচ্ছে ইলেকট্রন বিমটা। তো দেয়ার ইজ আ ডিফারেন্স। নেক্সট হচ্ছে, এর জন্য স্যাম্পল প্রিপারেশনটা কিন্তু অবশ্যই খুব মানে সাবধানে করতে হবে। থিন, একদম থিন স্যাম্পলস, এবং থিন স্যাম্পলস ছাড়া এই যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের স্যাম্পল থাকে, আমি বললাম না একটা গ্রিডের ওপর দিতে হয়, একটু আগে তোমাদের বলেছিলাম, ইউ হ্যাভ টু প্রোভাইড ইট অন আ গ্রিড। ওই গ্রিডটা কিন্তু একমাত্র, অ্যান্ড দ্যাট গ্রিড ইজ ভেরি 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 কস্টলি, অ্যান্ড ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। তো ওই গ্রিডটা কিন্তু একমাত্র অতিরিক্ত থিন স্যাম্পলকেই সাপোর্ট করে, কোনো থিক স্যাম্পলকে কিন্তু সাপোর্ট করবে না। বাট এইটার ক্ষেত্রে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে নো। 10 মিনিট অনেক সময়, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে নো। এটা কিন্তু মোটামুটি এনি থিকনেস, মানে তুমি মিলিমিটার স্যাম্পল তো আর দিতে পারবে না, বাট ইয়া, ইউ ক্যান প্রোভাইড কম্পারেটিভলি মাচ থিকার স্যাম্পল। একটা অ্যালুমিনিয়াম স্টাফ থাকে যার উপর স্যাম্পলটা বসানো হয়, ইউ ক্যান অ্যাকচুয়ালি কিপ মাচ থিকার স্যাম্পল। সো এটা কিন্তু একটু কম কস্টলি এবং কম কাম্বারসাম, বার্ডেনসাম, যাই বলো। টেমের ক্ষেত্রে কিন্তু স্যাম্পল, ওই থিন স্যাম্পল প্রিপেয়ার করে গ্রিডে বসানোটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা, স্পেসিমেনটা তোমরা দেখেইছো, মাঝখানে থাকে কন্ডেন্সার লেন্স, অবজেক্টিভ লেন্সের মাঝামাঝি থাকে, তার তলায় প্রজেক্টর লেন্স থাকে 10x। তো হাফওয়ে ডাউন দা টোটাল কলম অফ দা মাইক্রোস্কোপ স্পেসিমেন থাকে। এখানে কিন্তু একেবারে বটম থাকে, মানে বটমে থাকে অবজেক্টিভ লেন্সের ডিফ্লেকশন কয়েল, ডিফ্লেক্ট করছে ইলেকট্রন বিমটাকে ওটার সারফেসে, সেইটাকে কিন্তু স্টাডি করা হয়েছে। তো অবভিয়াসলি স্পেসিমেন স্টেজটা কিন্তু, যেটা হাফ ওয়েতে ছিল, স্পেসিমেন স্টেজ মানে স্পেসিমেনটা রাখার জায়গা, যেটা টেমের ক্ষেত্রে হাফ ওয়েতে ছিল, সেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই স্পেসিমেন স্টেজটা কিন্তু একদম বটমে আছে, একদম নিচের দিকে আছে। Image shown on the fluorescent screen, that image actually we don't see, we see it on the computer monitor only. But এইখানে যে ডিফারেন্সটা বলতে চেয়েছে, সেই ডিফারেন্সটা একটু তোমরা বোঝো। তোমরা বলবে হয়তো যে এটা খুব বোকা বোকা স্যার বলছেন, ইমেজ শোন অন দা ফ্লুরোসেন্ট স্ক্রিন, ইমেজ শোন অন টিভি মনিটর। তার মানে কি টেমের ক্ষেত্রে টিভি মনিটরে শো করে না? টেমের ক্ষেত্রেও কম্পিউটার মনিটরে শো করে, সেমের ক্ষেত্রেও কম্পিউটার মনিটরে শো করে। অনলি প্রবলেম ইজ যে, যেটা বলতে চেয়েছে এখানে একটু মন দিয়ে বুঝতে হবে কিন্তু, যে টেমের ক্ষেত্রে ইমেজটা ফ্লুরোসেন্ট স্ক্রিনে তৈরি হয়, তারপরে সেই ইমেজটা ডিজিটাইজেশন হয়ে তুমি সেটাকে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাও বাই ইউজিং আ সফটওয়্যার। ইমেজটা প্রথমে ফ্লুরোসেন্ট স্ক্রিনে তৈরি হয়,
ইলেকট্রন গুলো যখন পড়ে বা এসে ধাক্কা মারে ফ্লুরোসেন্স স্ক্রিনটাকে, বা ইলেকট্রন গুলো যখন এসে ধাক্কা মারে ফটোগ্রাফিক ফ্লোকে, তারপরে বাই ইউজিং আ সফটওয়্যার ইউ কনভার্ট দ্যাট ইমেজ, হ্যাঁ, you convert or you see that image on the computer screen. But same এর ক্ষেত্রে কি হচ্ছে, সেম এর ক্ষেত্রে কিন্তু ওই যে সেকেন্ডারি ইলেকট্রন, সেই সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর ওটাকে ডিটেক্ট করে ডাইরেক্ট সেখান থেকে সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে, যে সিগন্যালটা থেকে কিন্তু আমার 3 ডাইমেনশনাল টোপোগ্রাফিটা তৈরি হচ্ছে অফ দ্য সারফেস। ডাইরেক্ট সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর ইলেকট্রন গুলোকে ডিটেক্ট করে সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে, যে সিগন্যাল থেকে ডাইরেক্ট রিকনস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে তোমার সারফেস টোপোগ্রাফিটা বা 3 ডাইমেনশনাল ইমেজটা অন দ্য টিভি মনিটর। তো এরকম বায়া একটা ইমেজ তৈরি হলো ফ্লুরোসেন্স স্ক্রিনে, তারপর সেটাকে ডিকোড করে আরেকটা জায়গায় হলো তাই নয়, এখানে ডাইরেক্ট ওই সিগন্যালটাকেই থেকেই ইমেজ কনস্ট্রাক্ট করে টিভি মনিটরে দেখানো হচ্ছে। অবভিয়াসলি টেমের ক্ষেত্রে ইটস আ 2 ডাইমেনশনাল প্রজেকশন অফ দ্য স্যাম্পল। ফলে আমি যখন সেলুলার টোমোগ্রাফি করছি, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইমেজ নিচ্ছি, অনেকগুলো 2 ডাইমেনশনাল ইমেজ নিচ্ছি টেমের সাহায্যে, এবং ফাইনালি আই এম কনস্ট্রাক্টিং দ্য 3 ডাইমেনশনাল ইমেজ। So the take home message is টেমের ক্ষেত্রে we take a 2 ডাইমেনশনাল projection of the sample. We for cellular tomography we take it from different directions and we construct the 3 ডাইমেনশনাল image which we see. But in case of same, obviously এটা যখন সারফেস টোপোগ্রাফিটাই আমরা দেখতে পাচ্ছি, so it's kind of a different ball game altogether. We could see the surface topography, আর exact 3 ডাইমেনশনাল তো এখানেও সম্ভব নয়, বাট একটা 3 ডাইমেনশনাল প্রজেকশন অবশ্যই আমরা পাচ্ছি, কারণ 3 ডাইমেনশনাল প্রজেকশন অবশ্যই আমরা পাচ্ছি বিকজ ইট স্ক্যানস দ্য এন্টায়ার সারফেস, so it's a 3 ডাইমেনশনাল কাইন্ড অফ a image. Okay, so this is very important, the difference between same and same you have to study. আর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলো। স্যার টেমে তাহলে ফ্লুরোসেন্স স্ক্রিন থাকছেই না? না, সেমে কোনো ফ্লুরোসেন্স স্ক্রিন থাকে না। ফ্লুরোসেন্স স্ক্রিনটা তখন থাকবে যখন ইলেকট্রন ট্রান্সপারেন্ট একটা মেটেরিয়াল হবে, যেটা থ্রু দিয়ে ইলেকট্রন গুলো পাস করবে, যে জায়গায় ডেনসিটি বেশি আছে কম ইলেকট্রন পাস করবে, যে জায়গায় ডেনসিটি কম আছে বেশি ইলেকট্রন পাস করবে, করে সেটা ফটোগ্রাফিক ফিল্ম বা ফ্লুরোসেন্স স্ক্রিনে গিয়ে এফেক্ট করবে, যে জায়গায় যতগুলো ইলেকট্রন পড়বে সেই অনুযায়ী সেই জায়গায় সেরকম কালার হবে। বোঝাতে পারলাম সৌরদীপ? টেমের ক্ষেত্রে হ্যাঁ, মানে ইলেকট্রন, মানে একটা ডাইরেক্ট ডিটেক্টরাইজ ডিটেক্ট হচ্ছে। হ্যাঁ, মানে ফ্লুরোসেন্স স্ক্রিনে কিভাবে হচ্ছে যে তোমার ইলেকট্রন ট্রান্সপারেন্ট স্পেসিমেন, তো এবার ধরো যেখানে তোমার স্পেসিমেনে ইলেকট্রন ডেনসিটি কম আছে সেখানে অনেক বেশি ইলেকট্রন পাস করে গেল, আবার নিউক্লিওলাস সেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, অত ইলেকট্রন পাস করতে পারলো না, বা আশপাশ দিয়ে কম ইলেকট্রন পাস করলো। এবার যেরকম যে জায়গা দিয়ে পাস করছে অ্যাকর্ডিংলি সেই ইলেকট্রন গুলো ফ্লুরোসেন্স স্ক্রিন বা ফটোগ্রাফিক প্লেটে গিয়ে ধাক্কা মারছে, তো সেইভাবে আর কি ইমেজ তৈরি হচ্ছে। যেখানে বেশি ইলেকট্রন ধাক্কা মারছে সেখানে এক ধরনের কন্ট্রাস্ট, যেখানে কম ইলেকট্রন ধাক্কা মারছে আরেক ধরনের কন্ট্রাস্ট। কিন্তু সেম এর ক্ষেত্রে তো আমরা কোনো সেই রকম ব্যাপারই করছি না, এখানে সেকেন্ডারি ইলেকট্রনটা কোন জায়গা সারফেসের কোন জায়গা থেকে কিরকম সেকেন্ডারি ইলেকট্রন এমিট হচ্ছে সেটা ডিটেক্টরটা ডিটেক্ট করছে এবং সেটাকে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। আর কারোর কোনো প্রশ্ন? প্রথমে একজন কেউ প্রশ্ন করছিল যেটা শোনা যাচ্ছিল না, সে যদি প্লিজ রিপিট করো কোয়েশ্চেনটা। অ্যানোডটা কোথায় থাকে? অ্যানোডটা ইলেকট্রন ক্যাননের মধ্যে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি অ্যানোডটা কোথায় আছে। এই যে এই এই আচ্ছা এই আগে ইমেজটা না, এই যে জায়গাটা, হ্যাঁ, এই যে জায়গাটা এইখানে একটা ক্যাথোড থাকে আর এই নিচের দিকে একটা তোমার অ্যানোড থাকে। এবারে এটা ইলেকট্রনের সেটআপের উপর ডিপেন্ড করে যে কোন জিনিসটা কোন জায়গায় আছে। ইউজুয়ালি এইদিকে একটা তোমার নেগেটিভ চার্জ ইলেকট্রোড, এইদিকে একটা পজিটিভ চার্জ ইলেকট্রোড। তো দিস ইজ দ্য পজিশন অফ দ্য অ্যানোড। ওকে, দিস ইজ দ্য পজিশন অফ দ্য অ্যানোড। ইলেকট্রনটা এখানে ফিলামেন্টে যেই তুমি হিট করছো ইলেকট্রনটা এমিট হচ্ছে, এবং এইখানে একটা কভার থাকে কিন্তু, ঠিক আছে, এইটা হয়তো আমি বলতে ভুলে গেছি, এটাকে একটা
ক্যাপ টাইপের বলে, সেখান থেকে ইলেকট্রন গুলো ফ্লো করে। কেন ফ্লো করে না, এইদিকে একটা পজিটিভ চার্জ আছে, এইদিকে একটা নেগেটিভ চার্জ আছে, আর একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হচ্ছে। এবার পজিটিভ চার্জ কেন আছে, এইদিকে অ্যানোড আছে, এদিকে ক্যাথোড আছে। তো যেই তুমি হিট করছো, ক্যাথোড থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এই অ্যানোডটা সেটাকে টেনে নিচ্ছে, কিন্তু ইলেকট্রন গুলো এই ক্যাপের থ্রু দিয়ে পাস করছে। ক্লিয়ার? দিস স্যার। দিস এন্টায়ার থিং ইজ দ্য ক্যাথোড। এটা হচ্ছে গিয়ে টাংস্টেন ফিলামেন্টটা, এই টাংস্টেন ফিলামেন্টটা। এবং এইদিকে পজিটিভ চার্জ আছে, বাট ইলেকট্রন যেগুলো বেরোচ্ছে সেগুলো যাতে ছড়িয়ে না যায় তাই জন্য ইউজুয়ালি একটা ক্যাপ দেওয়া থাকে। কিন্তু স্টিল এই জায়গায় বিমটা কিন্তু খুব লুজলি ফোকাসড হয় এইরকম। ওটাকে ফাইন ফোকাসিং এর জন্য তোমার ইলেকট্রোম্যাগনেটিক লেন্স দিয়ে কারেন্ট ভ্যারি করাতে হয়, যাতে ফাইন ভাবে তুমি ওটাকে ফোকাস করতে পারো। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, ইলেকট্রন যখন হাই কাইনেটিক এনার্জি নিয়ে স্যাম্পেলকে হিট করছে, তখন স্যাম্পেল হিটিং এর কোনো ইস্যু আসে? হিটিং এর ইস্যু অবশ্যই আছে, কিন্তু তুমি এইটা এইটা ওকে 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 ভেরি গুড কোয়েশ্চেন। অবশ্যই স্যাম্পেলের হিটিং এর ইস্যু আছে। তার জন্য আমরা নর্মাল যেভাবে স্যাম্পল প্রিপারেশন করে থাকি ফর অপটিক্যাল মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে সেরকম ভাবে স্যাম্পল প্রিপারেশন হয় না। ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে স্যাম্পল প্রিপারেশনে কি করতে হয় না, ওটাকে খুব স্ট্রং ফিক্সেটিভ দিয়ে ফিক্স করতে হয়। অফেন একটা ক্রস লিঙ্কার অ্যাড করতে হয়, যাতে হিটিং এর কারণে বা অন্য কিছুর কারণে ইলেকট্রন খুব হাই ইলেকট্রন বিম মানে খুব হাই কাইনেটিক এনার্জি বা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রন বিমের জন্য স্যাম্পল রাপচার না করে যায়, বাট স্টিল স্যাম্পল কিন্তু রাপচার করে, ইটস আ ফ্যাক্ট। তো তাই জন্য একটা ক্রস লিঙ্কার ইউজ করা হয় অফেন, দ্যাট ইজ কল্ড গ্লুটারালডিহাইড। ঠিক আছে, ইটস আ ক্রস লিঙ্কার, যেটা দিয়ে স্যাম্পলটাকে ক্রস লিঙ্ক করে একেবারে শক্তপোক্ত ভাবে ধরে রাখা হয়। ডিহাইড্রেটেড স্যাম্পল স্ট্রংলি ফিক্স করা, ক্রস লিঙ্ক করা, স্টিল যদি খুব হাই ইলেকট্রন বিম দাও, দেয়ার ইজ আ চান্স যে স্যাম্পল রাপচার করে যাবে। ওকে, এবং এইটা কিন্তু অফেন হয়, যার জন্য স্ক্যানিং এর ক্ষেত্রে এই ক্রায়ো কন্ডিশনটা মেনটেন করা হয়। যাই হোক, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে স্টেন গুলো ব্যবহার করা হয়, দ্যাট অলসো গিভ সাম প্রোটেকশন। কারণ এমনি তো নর্মাল স্যাম্পল দিয়ে পাস করানো হয় না, স্যাম্পলটাকে স্টেন করা হয় ইউজিং হেভি মেটাল। তো ইলেকট্রনস গুলো কিন্তু বেসিক্যালি সেই হেভি মেটালস গুলোকে হিট করে। ওকে, বা সেই হেভি মেটালস গুলো ইলেকট্রনকে ব্লক করে দিচ্ছে, বা স্যাম্পলের থ্রু দিয়ে যেখানে হেভি মেটালস কম পাস করে যাচ্ছে। So this sample preparation aspect of using strong fixative cross linkers and heavy metals for staining protects the specimen to some extent, but definitely